4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন তারেক রহমানের সাথে বৈঠক। 5 আগস্টে দেশের 5 কারাগারে ক্ষয়ক্ষতি প্রায় 150 কোটি টাকা। গণপূর্তের অসহযোগিতার অভিযোগ কারা কর্তৃপক্ষের। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ আজ। জয়ে চোখ স্বাগতিকদের, উন্মাদনার অপেক্ষায় হোম অব ফুটবল। চতুর্থ দিনের মতো লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে 700 মার্কিন মেরিন সেনা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। এই সফরে লন্ডনে তার সাথে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার রাত 7:30টায় লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে রাষ্ট্রীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনূসকে। লন্ডন যেহেতু বিশ্ব কূটনীতির একটা কেন্দ্রস্থল, হাব, এবং কূটনীতিক ক্ষেত্রে লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্য এখানে বিভিন্ন পক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। এই বৈঠকগুলো মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে, যেমন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে আকর্ষণ করা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, তারা কি চাচ্ছে। সরকারি সফর হলেও রাজনীতির মাঠে জোর আলোচনা এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা নিয়ে। জানা গেছে 13 জুন শুক্রবার সকালে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 5 আগস্টে দেশের 5 কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনো ফেরারি 700 জন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং সন্দেহভাজন জঙ্গি 9 জন। আর কারাগার ভাঙচুর, লুটপাটে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। কারা মহাপরিদর্শক বলছেন, ক্ষতি পোষাতে দিনরাত কাজ করছেন তারা। তবে গণপূর্ত বিভাগের অসহযোগিতার অভিযোগ কারা কর্তৃপক্ষের। হিরণ খানের রিপোর্ট। এই চিত্র 5 আগস্ট নরসিংদীর জেলা কারাগারের। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন অস্থিরতার রেশ পড়ে কারাগারেও। বেশ কয়েকটি জেলখানায় বিদ্রোহ করে বন্দীরা। ভেঙে পড়ে কারাগারের নিরাপত্তা। হামলার শিকার হন কারা সদস্যরা। ভাঙচুর, লুটপাট হয় কারা সদস্যদের বাসা বাড়িতেও। না, যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনোই হয়নি। এরকম কারাগার ভেঙে লোকজন নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া, তারপর কারারক্ষীদের অ্যাটাক করা, তারপর ভিতরে অসন্তোষ, সবকিছু মিলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ অবজার্ভ করছে। কারা অধিদপ্তরের তথ্য বলছে, সে সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় 5টি কারাগার, যার আর্থিক পরিমাণ 137 কোটি টাকা। এছাড়া পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনও ফেরানো যায়নি 700 জনকে, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং জঙ্গি 9 জন। 5 আগস্ট পরবর্তী জেলখানার এলোমেলো পরিস্থিতিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন। জানান সেই সব দিনের কঠিন চ্যালেঞ্জের কথা।
বন্দীদের মধ্যে অসন্তোষ, পালিয়ে না যেতে পারলেও তারা কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা তাদের মধ্যে যে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কেন আটকে রাখবে, অনেক বন্দীর মধ্যে এরকম একটা ইয়ে ছিল। এরকম একটা সিচুয়েশন আমাদেরকে প্রতিকূল হতে হবে। বাট আমি বলবো যে ওই সময় যদি কারারক্ষীরা যদি দাঁড়িয়ে না যেত, তারা যদি প্রোটেক্ট না করতো, আমাদের কিন্তু পুরো জেল ডিপার্টমেন্টটাই ধ্বংস হয়ে যেত। ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় কারা কর্তৃপক্ষ। তবে তাদের অভিযোগ, নতুন 5টি কারাগার প্রস্তুত থাকলেও তা বুঝিয়ে দিচ্ছে না গণপূর্ত বিভাগ। পিডাব্লিউডি আমাদের একটা বড় উইকনেসের জায়গা। আমরা কিন্তু এই কাজগুলোর জন্য কমপ্লিটলি পিডাব্লিউডির উপর ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের চাহিদা মোতাবেক অথবা টাইমলি ডেলিভারিটা পাচ্ছি না, যে কারণে অনেক কারাগার কিন্তু যে প্রজেক্টগুলো অনেক লম্বা সময় ধরে করতে হচ্ছে, টাইম বাড়াতে হচ্ছে, রিভাইজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কোয়ালিটি নিয়েও কিন্তু আমাদের রিজার্ভেশন আছে। পালিয়ে যাওয়া বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক জানান, এ দায়িত্ব সরকারের। হচ্ছে সরকারের সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। বিকজ আমি এই মুহূর্তেও বলতে পারি না যে এটা জেল ডিপার্টমেন্ট টেক ওভার করে ফেলবে, বিকজ ইট নিড লট অফ রিসোর্সেস। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। মিয়ানমারের সায় ছাড়া মানবিক করিডর সম্ভব নয়, এ বিষয়ে দেশটির সরকার ও আরাকান আর্মিকে এক ছাদের নিচে আনাও কঠিন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এতে চীন ও ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কেননা তাদের বিপুল আর্থিক বিনিয়োগ আছে মিয়ানমারে, তাদেরও আস্থা দরকার। এতে করে সার্বিকভাবে মানবিক করিডর চালুর বিষয়টি খুব একটা সহজ নয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যুদ্ধ, জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগে সংকটময় অঞ্চলে জীবন রক্ষাকারী সহায়তা পাঠায় জাতিসংঘ ও রেডক্রস। সেই সহায়তার জন্য দেয়া পথ ও পুরো প্রক্রিয়াকে বলা হয় মানবিক করিডর, যেখানে সব পক্ষের সহায় থাকতে হয়। জাতিসংঘ সনদ অনুসারে নির্দিষ্ট অঞ্চল ও সময়ের জন্য এটি হবে অসামরিক জোন। ফিলিস্তিনিদের জন্য মানবিক করিডরেও যখন চলছে ইসরায়েলি হামলা, তখন কাকতালীয়ভাবে এ নিয়ে আলোচনা দেশ জুড়েও, যদিও এ নিয়ে উল্টো মত সরকার ও বিএনপির। করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যদিও বুধবার জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জানান, রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে তারা জড়িত নয়। সাবেক এই কূটনীতিকের মতে, রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক ভূকৌশল এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে আনতে হবে এক ছাদের নিচে, যা খুব সহজ নয়। আপনাকে 4টা প্রতিষ্ঠানকে সমন্বিত জায়গায় বা সমন্বয়ের মধ্যে আনতে হবে বা সমান্তরাল জায়গায় আনতে হবে, জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমার সরকার এবং বাস্তব অর্থে এখন আরাকান আর্মি। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার এই 4টা বিষয় যেটা বললাম, মানবিক সহায়তার বিষয়টা, প্রয়োজনটা, আইনগত বিধিবিধান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভূরাজনৈতিক বাস্তবতা, এই 4টা বিষয়কে মনে রেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে। মিয়ানমার সরকার অনাপত্তি অন্তত রাজি না হলেও তাদের আপত্তি নাই অন্তত, এই বিষয়টা আপনাকে সুনিশ্চিত করতে হবে। মানবিক করিডোর কেন্দ্রিক জটিলতা এখানেই শেষ নয়। যেহেতু মিয়ানমারে বিনিয়োগ আছে চীন ও ভারতের, তাই আস্থায় নিতে হবে দেশ দুটিকে। ভূরাজনৈতিক প্লেয়াররা বা অ্যাক্টররা যারা আছে তারা কি ভাবছে সেটাও কিন্তু আমার বিবেচনায় নিতে হবে। তার কারণ হলো, রাখাইন প্রদেশে চীন এবং ভারত দুইজনেরই কিন্তু অর্থনৈতিক স্বার্থ, গভীর অর্থনৈতিক এবং ভূকৌশলগত স্বার্থ আছে। তো কাজেই তারা কি ভাবছে সেটা তারা আমাদের সাথে এগ্রি না করলেও অন্তত তাদের কাছ থেকে একটা মৌন সম্মতি হলেও থাকতে হবে যে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। পবিত্র হজ পালন শেষে সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। ফিরতি হজ ফ্লাইট আজ শুরু হয়ে চলবে 1 মাস। আগামী 10 জুলাই শেষ হবে এবারের ফিরতি হজ ফ্লাইট। এর আগে গত বৃহস্পতিবার আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেন হাজিরা। এবছর বাংলাদেশ থেকে 87,157 জন হজ পালন করেছেন। এর মধ্যে 19 জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এবার হজ অনুষ্ঠিত হয় 5 জুন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট 29 এপ্রিল আর শেষ ফ্লাইট ছিল 31 মে। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ কোচ ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া। অন্যদিকে ভালো খেলার লক্ষ্য জানালেও নির্দিষ্ট করে জয় পাওয়ার ইচ্ছার কথা বলেননি সিঙ্গাপুর কোচ অধিনায়ক। জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। ম্যাচের আগের দিন দুদলের ফুটবলার কোচের সৌহার্দ্যের ফটো সেশন। মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ঐতিহ্যগত বৈরিতা নেই, তবু মঙ্গলবারের ম্যাচ ঘিরে দুদল ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যখন গ্রুপে ড্র হয়েছিল তখনও লাল সবুজের ছিল ভালো করার প্রত্যাশা, অথচ হামজা সমিতির বর্তমান বাংলাদেশ এশিয়া কাপে নাম লেখাতে চায়। সে মিশনে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, জয় নজর স্বাগতিকদের। সিঙ্গাপুর অবশ্য জোর দিয়ে জয়ের আকাঙ্ক্ষা জানায়নি। বাংলাদেশের লক্ষ্য এখন এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা জয় চাই। প্রথম ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয়টা সব দলের জন্য গুরুত্বপূর্ণ। আমার কাছে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ, ভালো ম্যাচের অপেক্ষায়। বাংলাদেশের সাথে দুই মুখোমুখিতে এক ড্র আর এক জয় সিঙ্গাপুরের। দু দলের র্যাঙ্কিং পার্থক্য 22, তবে এবারে বাংলাদেশ দলটা 183 নম্বরের স্ট্যান্ডার্ডের নয়। আগের পরিসংখ্যানের ঊর্ধ্বে হামজা জামালরা। এই ম্যাচের জন্য 22,000-এর বেশি আসনের জাতীয় স্টেডিয়ামের টিকিট সোল্ড আউট হয়েছে আগেই। কে আসবে না, এটা এখন শুধু হামজা নয়, বাংলাদেশ দলটাই ভালো। আমাদের লক্ষ্য ভালো খেলা। দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, হামজা সমিতদের প্রত্যাশা, প্রাপ্তি আর প্রতিদানের মিশন। একটা ম্যাচ ঘিরে এমন উন্মাদনা সবশেষ কবে দেখেছে বাংলাদেশ? এই স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কত শত আনন্দ বেদনার সাক্ষী। এখানেই নতুন গল্প লেখার হাতছানি হামজা, জামাল, সমিত, ফাহমিদুলদের। চারপাশে শুধু এই গ্যালারি নয়, তাকিয়ে পুরো বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পর।